নমস্কার, আমি ডক্টর সৌভিক কুণ্ডু, ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব টেস্টিকুলার ক্যান্সার অর্থাৎ অন্ডকোষের ক্যান্সারে রেডিওথেরাপির ভূমিকা নিয়ে। আহ, এই টেস্টিকুলার বা অন্ডকোষের ক্যান্সারে রেডিওথেরাপির ভূমিকা অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথমত, ক্যান্সারের ধরনটা কি, এটা সেমিনোম্যাটাস না নন সেমিনোম্যাটাস। দ্বিতীয়ত, স্টেজটা কি। এবং তৃতীয়ত, অন্যান্য কিছু ঝুঁকি বিষয় আছে, সেগুলোর ওপরও নির্ভর করে যে আমরা রেডিওথেরাপির দ্বারা ট্রিটমেন্ট করব কি করব না। প্রথমত যে ইন্ডিকেশন যেটা আছে সেটা হলো সেমিনোমা টাইপের ক্যান্সারের ক্ষেত্রে, অর্থাৎ স্টেজ 1 সেমিনোমা। সেই ক্ষেত্রে আগে যেটা করা হতো যে অপারেশন অর্থাৎ অন্ডকোষের সার্জারি যেটা করা হতো, অর্কিএক্টমি। অর্কিএক্টমির পরে রুটিনলি রেডিওথেরাপির একটা প্রয়োগ করা হতো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, যত সায়েন্স এগিয়েছে, এখন যেটা দেখা যাচ্ছে যে রুটিনলি রেডিওথেরাপির কিন্তু কোনো রোল নেই। এই ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল ক্ষেত্রেই আমরা কিন্তু স্টেজ 1 সেমিনোমাতে রেডিয়েশন ট্রিটমেন্ট আমরা করে থাকি। এবং এই রেডিয়েশনের কিন্তু কিছু ঝুঁকি বা সাইড এফেক্ট রয়েছে লং টার্ম। কাজেই সেইগুলো মাথায় রেখে কিন্তু আমাদের ট্রিটমেন্টের দিকে এগোতে হবে। কাজেই স্টেজ 1 সেমিনোমার ক্ষেত্রে কিছু স্পেশাল কেস ছাড়া এখন কিন্তু রেডিয়েশনের খুব একটা কিছু রোল নেই। এবং আমরা কেমোথেরাপি অথবা অ্যাক্টিভ সার্ভেলেন্স যেটাকে বলে, অর্থাৎ নজরদারির মধ্যে রাখা পেশেন্টকে, সেরকম ট্রিটমেন্ট গুলোর মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি। দ্বিতীয়ত, স্টেজ 2 সেমিনোমার ক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যায় যে রোগটা পেটের মধ্যে কয়েকটা লিম্ফ নোডে ছড়িয়ে আছে। সেই ক্ষেত্রে কিন্তু লোকাল জায়গাতে, যেখানে লিম্ফ নোডে যে জায়গাগুলোতে রোগটা ছড়িয়ে আছে, সেখানে কিন্তু আমরা রেডিওথেরাপির দ্বারা ট্রিটমেন্ট করে রোগটাকে কিন্তু কন্ট্রোলে আনতে পারি। এবং রোগী কিন্তু অনেকদিন অবধি সুস্থ থাকতে পারে। এবার আরেক ধরনের ক্যান্সার, টেস্টিকুলার ক্যান্সার, যেটাকে বলে নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার। এই এনএসডিসিটি, এই রোগের ক্ষেত্রে কিন্তু রেডিয়েশন খুব একটা কিছু কাজ করে না। এই রোগগুলো প্রচন্ডই রেডিও রেজিস্ট্যান্ট যেটাকে বলে, এবং কেমোথেরাপির দ্বারাই মেনলি এই ট্রিটমেন্ট করা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে খুব অ্যাডভান্সড ডিজিজ যদি যখন হয়ে থাকে, ধরুন অন্য কোনো অর্গানে ছড়িয়ে গেল রোগটা বা হাড়ে ছড়িয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আহ, ওই লোকাল সাইটে রেডিয়েশন দিয়ে সেই সিমটমটাকে কমানোর চেষ্টা করতে পারি। যেরকম ব্লিডিং হলে ব্লিডিং কমানোর চেষ্টা করতে পারি, পেন হলে পেন কমানোর চেষ্টা করতে পারি। সেই লোকাল সাইটে রেডিয়েশন থেরাপি দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এই রেডিয়েশন থেরাপি আমরা ইউজ করব না করব না, এগুলো কিন্তু অনেক কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন, প্রথমত রোগের স্টেজ, দ্বিতীয়ত টাইপ, কোন টাইপের ক্যান্সার হয়েছে সেটা, তৃতীয়ত কিছু ফার্দার পেশেন্টের ইন ফিউচার পেশেন্টের কিছু ফার্টিলিটি প্রিজার্ভেশন দরকার না দরকার নয়, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে রেডিয়েশনের কিছু দীর্ঘমেয়াদী সাইড ইফেক্ট যেগুলো আছে, যেরকম সেকেন্ড কিছু ম্যালিগনেন্সি ডেভেলপ করে অনেক সময় রেডিয়েশনের সাইড ইফেক্ট হিসেবে। তো রোগীর বয়স এবং ফার্দার রোগটার ঝুঁকি, ফিরে আসার চান্স, এইগুলো সবকিছু বিচার করেই কিন্তু আমরা রেডিয়েশন থেরাপি প্রয়োগ করে থাকি। তো মূলত যেটা দেখা গেল এই ডিসকাশনের মাধ্যমে, যে এই টেস্টিকুলার ক্যান্সারের ক্ষেত্রে মূলত কয়েকটা ইন্ডিকেশন আছে যে যেখানে আমরা রেডিয়েশন থেরাপি ইউজ করব। আর্লি স্টেজ অফ সেমিনোমা, কিছু কিছু ক্ষেত্রে আমরা রেডিয়েশন থেরাপি ইউজ করব। এবং নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমারের ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাডভান্স ডিজিজ যখন হয়ে যাবে, রোগটা হয়তো ছড়িয়ে গিয়ে থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেডিয়েশন ট্রিটমেন্টের থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। এবং এই রোগটা যেহেতু একটা মাল্টিডিসিপ্লিনারি একটা টিম দরকার এই রোগটা ট্রিটমেন্টের জন্য, কাজে একজন মেডিকেল অনকোলজিস্ট, একজন রেডিয়েশন অনকোলজিস্ট এবং একজন সার্জিক্যাল অনকোলজিস্ট, এই তিনটে স্পেশালিটির ডাক্তারবাবু মিলে কিন্তু ট্রিটমেন্টের কোর্স ডিসাইড করা উচিত। তাতে রোগীর প্রপার ট্রিটমেন্ট একটা গাইডলাইন, একটা প্ল্যান তৈরি করা যাবে। ধন্যবাদ।